সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কয়েকটি কথা বলতে চাই। মূল কথা হলো, বাংলাদেশের যেসব দুর্বলতার কারণে ভারত দীর্ঘদিন থেকে বাংলাদেশের প্রতি অন্যায়, অবজ্ঞা, প্রভুত্বমূলক এবং আগ্রাসীমূলক আচরণ করে যাচ্ছে, বাংলাদেশের সেই দুর্বলতাগুলো যদি বাংলাদেশ সরকার কাটিয়ে উঠতে না পারে, তাহলে আগামীতেও ভারত বাংলাদেশের প্রতি এমন আচরণ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এজন্য সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ যে বাংলাদেশের এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য কার্যকর, আন্তরিক এবং যথাযথ ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা উচিত। বাংলাদেশের দুর্বলতাগুলো কি কি সেটা আমরা সবাই জানি। যে বাংলাদেশের প্রধান যে দুর্বলতা সেটা হচ্ছে যে সামরিক ক্ষেত্রে দুর্বলতা। দ্বিতীয়ত, খাদ্য বন্দর আমদানির ক্ষেত্রে একটা দুর্বলতা আছে। তৃতীয়ত, নদীর পানি সমস্যা নিয়ে একটা দুর্বলতা আছে। এবং চতুর্থত, চিকিৎসা নিয়ে একটা দুর্বলতা আছে। এই সমস্যাগুলো যদি বাংলাদেশ সরকার সমাধান করে, তাহলে ভারত বাংলাদেশকে অবশ্যই সমীহ করে কথা বলবে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে এবং আমরাও সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। এই জন্য বাংলাদেশের যেটি করা উচিত সেটি হচ্ছে, প্রথমত, সামরিক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এর জন্য প্রথমত তুরস্কের তৈরি TB2 ড্রোন প্রয়োজনীয় সংখ্যক ক্রয় করা এবং চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-20 ক্রয় করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেভলিন ক্ষেপণাস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য খুবই জরুরি। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ তুরস্কের কাছে 12টি ড্রোনের ক্রয় আদেশ দিয়েছে এবং এর মধ্যে 6টি ড্রোন হাতে পেয়েছে। এই 12টি ড্রোন ক্রয়ের মূল উদ্দেশ্য ছিল মূলত মিয়ানমার সীমান্তকে রক্ষা করা। মিয়ানমারের সাথে আমাদের 271 কিলোমিটারের একটি সীমান্ত আছে, আর ভারতের সাথে আমাদের সীমান্ত হচ্ছে প্রায় 4100 কিলোমিটারের মতো। সেক্ষেত্রে বাংলাদেশের আরও 180টি ড্রোনের প্রয়োজন। আমরা জানি TB2 ড্রোনের প্রতি ইউনিটের মূল্য যদি 10 কোটি টাকা করে হয়ে থাকে, তাহলে 180টি ড্রোনের মূল্য হবে প্রায় 1800 কোটি টাকা বা 2000 কোটি টাকা। আর চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-20 প্রতি ইউনিটের মূল্য প্রায় 1300 কোটি টাকার মতো। সেক্ষেত্রে যদি আমরা 1 ডজন J-20 ক্রয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের লাগবে প্রায় 16,000 কোটি টাকা, টোটাল 18,000 কোটি টাকা। জেভলিন ক্ষেপণাস্ত্র সহ আদার্স অস্ত্রপাতি কেনার জন্য আমাদের যদি আরো 2000 কোটি টাকার প্রয়োজন হয়, 20,000 কোটি টাকা। আরো যদি ভালো সামরিক সরঞ্জামাদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে 25 থেকে 30,000 কোটি টাকার প্রয়োজন। এই 25 থেকে 30,000 কোটি টাকা বাংলাদেশ সরকারের পক্ষে ম্যানেজ করা বাংলাদেশ সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয়। আর যে দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার হতে পারে, সে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্মানকে রক্ষার জন্য 25 থেকে 30,000 কোটি টাকার সামরিক সরঞ্জাম ক্রয় করা এটি কঠিন কিছু বলে আমি মনে করি না। তারপরে যদি বাংলাদেশ সরকারের এটি কঠিন কিছু মনে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি প্রবাসীদের কাছ থেকে সহায়তা চায়, আমার বিশ্বাস প্রবাসীরা 25-30,000 কোটি টাকার একটা ফান্ড তারা ম্যানেজ করে দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া আমরা জানি যে 2024 সালে আমাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল 42,000 কোটি টাকার উপরে। এছাড়াও আমরা জানি যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সব দিক থেকে ভালো এবং 2024-25 অর্থ বছরে যেখানে পাকিস্তানের জাতীয় বাজেট $67 বিলিয়ন আর বাংলাদেশের জাতীয় বাজেট হচ্ছে $68 বিলিয়ন, অর্থাৎ প্রায় কয়েক হাজার কোটি টাকা বেশি। কিন্তু আমরা দেখি যে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বরাদ্দ আছে প্রায় 91,000 কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশের 42,000 কোটি টাকার তুলনায় পাকিস্তানের সামরিক ক্ষেত্রে বরাদ্দ দ্বিগুণেরও বেশি। আমি মনে করি যে বাংলাদেশেরও প্রতিরক্ষা খাতে আরো বেশি বরাদ্দ দেওয়ার সময় এসেছে এবং বাংলাদেশ সরকারের উচিত প্রতিরক্ষা খাতের এই বরাদ্দ বা এই ব্যয় যে কোনোভাবে হোক ম্যানেজ করে এই অস্ত্রগুলো ক্রয় করা। বাংলাদেশ যদি এই অস্ত্রগুলো ক্রয় করে, তাহলে ভারত বাংলাদেশকে আর কখনো চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, উচ্চ স্বরে কথা বলতে পারবে না,
বাংলাদেশকে আর তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, হেয় প্রতিপন্ন করতে পারবে না, সীমান্তে হত্যা করতে পারবে না। এখন যদি আমি যে অস্ত্রগুলোর নাম বললাম, এই অস্ত্রগুলোর গুরুত্ব বা মাজেজা বা মাহাত্ম্য সম্পর্কে এটা সবাই জানে, অনেক নিউজ প্রকাশিত হয়েছে। তো তারপরও আমি এই অস্ত্রগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম যদি তুরস্কের তৈরি বাইরেক্টার TB2 ড্রোনের সফলতার কথা বলি বা এর সক্ষমতার কথা বলি, তাহলে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সফলতা প্রাপ্ত ড্রোন হচ্ছে এই তুরস্কের তৈরি বাইরেক্টার TB2 ড্রোন। এর কয়েকটি সফলতার কথা আমি বলবো। সর্বপ্রথম সবচেয়ে বেশি সফলতার কথা বলতে গেলে প্রথমে যেটি বলতে হবে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সুপার পাওয়ার রাশিয়া 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে এবং পুতিন ঘোষণা করে যে মার্চ মাসের 3 তারিখের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করে নিবে এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে সে সেখানে ডিনার করবে। এবং সেই কথা মতোই, সেই পরিকল্পনা মতোই পুতিন বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ মুখে অভিযান করে এবং 64 কিলোমিটার দীর্ঘ সারির সামরিক সরঞ্জাম এবং সশস্ত্র বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছে যায়। একদম শহরের মূল শহরের কাছাকাছি, শহরের সম্মুখেই প্রায় ঢুকে যায়। কিন্তু তুরস্কের তৈরি এই TB2 ড্রোনের আঘাতে জর্জরিত হয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এই 64 কিলোমিটার দীর্ঘ যে সামরিক বহর এবং তাদের সামরিক সরঞ্জাম এবং সমস্ত বাহিনী তারা ধূলিসাৎ হয়ে যায় এবং কিছু পিছনে যারা ছিল তারা পরে পিছু হটে এবং পুতিন ঘোষণা করে যে আমরা রাজধানী কিয়েভ দখল করব না, আমরা সীমান্ত। তারপর থেকে পুতিন বাহিনী ইউক্রেনের সীমান্তবর্তী যে প্রদেশগুলো আছে, লুহানস্ক, দোনেস্ক, খার্কিভ, এই সব অঞ্চলে সে আক্রমণ শুরু করে এবং তখন থেকে আক্রমণ সে চালিয়ে যাচ্ছে। তো এই ইউক্রেন মূলত এই তুরস্কের তৈরি TB2 ড্রোনের কারণেই তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছে। যদিও মার্কিন অস্ত্রশস্ত্র অনেক ভারী, অনেক মূল্যবান অস্ত্র পরবর্তীতে এসেছে, কিন্তু সেটা অনেক পরে। প্রাথমিক ধাক্কাটা মূলত সামাল দিয়েছে এই TB2 ড্রোন। সেক্ষেত্রে এটি একটি বড় সফলতা। দ্বিতীয় যে সফলতা সেটি যদি বলতে চাই, 2020 সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান এই আর্মেনিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তুরস্কের তৈরি এই TB2 ড্রোনের আঘাতে আর্মেনিয়া পর্যদুস্ত হয়ে তারা আজারবাইজানের সেই নাগোর্নো কারাবাখ থেকে পালিয়ে যায় এবং নাগোর্নো কারাবাখ আজারবাইজান তাদের পুনরুদ্ধার করে। তৃতীয় যে সফলতাটার কথা আমি বলতে চাই সেটি হলো লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে তুরস্ক এবং আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত যে সরকার আছে, যে জাতীয় সরকার আছে, সেখানে আক্রমণ করে দক্ষিণাঞ্চলের বেনগাজি কেন্দ্রিক যে সরকার, যারা মিশর এবং রাশিয়া সমর্থিত। তারা ত্রিপোলির উপকণ্ঠে তারা 2020 সালে তারা ত্রিপোলি আক্রমণ করে এবং ত্রিপোলি প্রায় দখলেই নিয়েছিল, খুবই কাছাকাছি, দখলের কাছাকাছি এসেছিল। কিন্তু এই তুরস্কের তৈরি TB2 ড্রোনের আঘাতে সেই রাশিয়া সমর্থিত বেনগাজি কেন্দ্রিক খলিফা হাফতারের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। চতুর্থত যেটি বলবো সেটি হচ্ছে 2020 সালে তুরস্ক সিরিয়াতে অপারেশন স্প্রিং শিল্ড নামে একটি অপারেশন চালায়, যেখানে রাশিয়া এবং সিরিয়ার বিরুদ্ধে সেখানে তুরস্কের বাহিনীর একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তুরস্ক ব্যাপক সফলতা লাভ করে, যার ফলে ইদলিব প্রদেশে তাদের ব্যাপক তারা বিশাল একটি এরিয়া তারা তাদের নিয়ন্ত্রণে নেয় এবং একটি
যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধটি শেষ হয়ে যায়। পঞ্চমত যেটি বলবো, আমি 1998 সাল থেকেই খবর দেখা আমার অভ্যাস। আমি এ পর্যন্ত কোনোদিনও খবরে দেখিনি যে ভারতের কোনো পত্রিকা বা মিডিয়া বাংলাদেশের কোনো অস্ত্র নিয়ে কোনোদিনও সংবাদ পরিবেশন করেছে। কিন্তু গত 1 মাসে 2 বার আমি দেখলাম যে বাংলাদেশের TB2 ড্রোন নিয়ে ভারতের মূলধারার মিডিয়াগুলো সংবাদ পরিবেশন করেছে এবং তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। অর্থাৎ ভারত বাংলাদেশের যে অস্ত্রটি, একটি মাত্র অস্ত্র নিয়ে তারা বর্তমানে টেনশনে আছে, সেটি হচ্ছে এই আমাদের 6টি TB2 ড্রোন। আর চীনের তৈরি J-20 যে 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের কথা বললাম, এটি মূলত 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। পৃথিবীতে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে আছে, আর কোনো দেশের কাছে নেই। ভারতের কাছে যে রাফাল আছে, এই রাফাল মূলত 4র্থ প্রজন্মের যুদ্ধ বিমান। এই চীনের J-20 কাছে এই রাফাল হাবুডুবু খাবে, কুল কেনারাই খুঁজে পাবে না। এটি যদি বাংলাদেশের কাছে 10-12টি থাকে, তাহলে আমার মনে হয় না যে ভারত বাংলাদেশের সাথে ধর্ণা দেওয়া, বাংলাদেশকে হুজুর হুজুর করা, বাংলাদেশকে সম্মান সমীহ দিয়ে কথা বলা, এছাড়া ভারতের আর কোনো উপায় থাকবে না। বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের যে পানির সমস্যা বন্ধ হয়ে যাবে। তারাই বাংলাদেশের কাছে এসে ধর্ণা দিবে, আপনারা আমাদের পণ্য ক্রয় করুন, আসুন, আমাদের চিকিৎসা নিন। তারাই আমাদের কাছে এসে ধর্ণা দেবে। এই জন্য আমাদের সরকারের উচিত এই অস্ত্রগুলো খুব দ্রুত ক্রয় করা। আর জেভলিন ক্ষেপণাস্ত্রের কথা যেটি বললাম, এটি মূলত ইউক্রেনে তারা ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে, এবং তারা এটি ব্যাপক সফলতা অর্জন করে। সেহেতু আমি আশা করব আমাদের সরকার, যেহেতু বর্তমান সরকার সবাই আশা করে যে তারা অনেক দেশপ্রেমিক এবং খুবই দূরদর্শী, খুবই শিক্ষিত, খুবই আন্তরিক, খুবই দক্ষ, এজন্য তাদের প্রতি আমাদের এটাই প্রত্যাশা। এটি আমার মনে হয় না যে শুধু আমারই প্রত্যাশা, এটি বাংলাদেশের যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষেরই এটি প্রত্যাশা যে বাংলাদেশ এই সক্ষমতাগুলো অর্জন করুক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। সবার জন্য শুভকামনা এবং বাংলাদেশের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকবে, এটাই আমার বিশ্বাস। আল্লাহ হাফেজ।